This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনন্দপুরের অন্তর্ধান রহস্য এখনো রহস্যই, যদিও যুবকের দেহ কিছুক্ষণ আগে পাওয়া গিয়েছে। খাল থেকে যুবকের মৃতদেহ পাওয়া গেলেও সেই যুবকই নিখোঁজ হয়ে যাওয়া যুবক কিনা এখনো সেটা স্পষ্ট নয়। তার ভাই এখনো পর্যন্ত শনাক্ত করেননি। তার হাতে, এই মৃতদেহের হাতে পাওয়া গিয়েছে গাড়ির চাবি। আর এখনো পর্যন্ত নিখোঁজ ওই তরুণীর খোঁজ পেতে পুলিশ তল্লাশি জারি রেখেছে। এখনো এই যে খাল থেকে যুবকের দেহ পাওয়া গিয়েছে সেই খালেই তল্লাশি চালানো হবে বলে খবর। আমাদের সঙ্গে সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন। সুশোভন, যুবককে কি শনাক্ত করা গেছে? এই সেই কি যুবক? দেখো, ইতিমধ্যে তার বাড়ির লোককে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং যে যুবকের দেহ সকাল থেকে মিসিং, যে যুবক মিসিং, সেই যুবকের দেহ কিনা সেটা পরবর্তীকালে পুলিশ শনাক্ত করার পরই নিশ্চিতভাবে হবে এবং তারপর দেহের ময়নাতদন্ত হবে। যদিও যে যুবকের দেহ উদ্ধার হয়েছে সেই যুবকের হাত থেকে একটি চাবি উদ্ধার হয়েছে, যেই চাবি গাড়ি বা বাইকে ব্যবহার হয়। স্বাভাবিকভাবেই একটি তথ্য প্রমাণ পুলিশের বর্তমানে উঠে এসছে এবং শনাক্ত করার পর আমরা যে যুবকের কথা সকাল থেকে বলছি সেই যুবক কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে। এবং এখনো পর্যন্ত যে মহিলা বা যে যুবতীর আমরা সন্ধান পাচ্ছি না, সেই যুবতীর জন্য কিন্তু তল্লাশি অভিযানে এখনো পর্যন্ত আনন্দপুর থানা রয়েছে। অর্থাৎ বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না। দেহ শনাক্ত হওয়ার পর কিন্তু বোঝা যাবে যে তাহলে কেন এই ঘটনা ঘটলো। দেহে কোনো আঘাত আছে কিনা এই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন। তাই দেহে আঘাত আছে কিনা এটা ময়নাতদন্ত করে কিন্তু বোঝা যাবে। অর্থাৎ একাধিক বিষয় এখন পুলিশের কাছে কিন্তু খোলা রয়েছে, যেই বিষয়টা কিন্তু দেহে ময়নাতদন্ত করলে পুলিশ যে একেবারে তদন্তের এক ধাপ এগোবে বলে তারা অনুমান করছে। ধন্যবাদ সুশোভন। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত শনাক্তকরণ হয়নি। গতকাল এই যুবক আর এক যুবতীর মধ্যে, এক তরুণীর মধ্যে মূলত বচসা হচ্ছিল, যেটা স্থানীয়রা বলছেন যে তারা দেখেছেন। আর তারপরে যুবকের দেহ পাওয়া গিয়েছে আজকে খাল থেকে। এখনো পর্যন্ত এই তরুণীর এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি, খোঁজা হচ্ছে। আমি এখনো ওকে দেখিনি। আমি দেখিনি, আমি ওনার ফেস দেখিনি এখনো। আচ্ছা, কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে কালকে? ভাই বেরিয়েছিল সেই জুতোর ওকে জামাটা তো দেখেছি। এখন আমি না দেখি কি বলে বেরিয়েছিল কালকে ভাই? কিছু বলে বেরাইনি। এই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল সেটা বলতে পারবো না আমি। কি করতে, পেশায় কি ছিল? হ্যাঁ, পেশায় সুইগি জোম্যাটো করতো, ये ফুড ডেলিভারি করতো। 19 বছর বয়স। মেয়েটিকে চিনতে? না 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 না, কোনো সম্পর্ক ছিল ভাইয়ের? কিছু জানতে? এই ব্যাপারে আমি কিছু জানতাম না। কিরকম বয়স রহিতে? 19 বছর। এবার দিল্লি থেকে নজর রাখবো। বাংলাকে অপমানের অভিযোগে তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ চলছেই। বিজেপির বিরুদ্ধে সংসদ চত্বরে আজও তারা বিক্ষোভ দেখায়। হাতে প্ল্যাকার্ড ছিল, যেখানে স্লোগান ছিল তৃণমূল সাংসদদের, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে এই অভিযোগে স্লোগান তুলে বিক্ষোভ অব্যাহত তৃণমূল সাংসদদের। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধীরা। এবার এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনকে সমর্থনের জন্য সরাসরি বিরোধীদের কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী। এনডিএ সংসদীয় দলের বৈঠক থেকেই বার্তা মোদির। অন্যদিকে আরেক দক্ষিণীকে তাস করতে চায় ইন্ডিয়া জোট। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিবেচনায় ইসরোর প্রাক্তন বিজ্ঞানী এম আন্নাদুরাইয়ের নামও রয়েছে। বিজ্ঞানী আন্নাদুরাইয়ের নাম প্রস্তাব করেছে ডিএমকে। आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने अपील किया है कि उपराष्ट्रपति जी के इस चुनाव में जो उम्मीदवार एनडीए ने तय किया है उनको पूरे पार्टी मिलकर के, सब पार्टी का दल, सब एमपीज एक साथ आकर के सर्वसम्मति से समर्थन करें। ये आदरणीय प्रधानमंत्री जी ने अपील किया है। ইন্ডিয়া জোট শিবিরে তাহলে কার কার নাম উঠে আসছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর জন্য? তারা কার কার নাম ভাবছেন তা নিয়ে তুঙ্গে রয়েছে জল্পনা। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী পদ্মশ্রী এম আন্নাদুরাই যেমন আছেন, মহাত্মা গান্ধীর প্রপৌত্র তথা লেখক তুষার গান্ধীর নাম নিয়েও আলোচনা চলছে। আরও একজন প্রাক্তন বিচারপতির নাম নিয়েও। চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এবং মার্স অরবিটার প্রোগ্রাম মিশনের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এম আন্নাদুরাই। 2017 সালে এনডিএ উপরাষ্ট্রপতি প্রার্থী এম ভেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে তৎকালীন ইউপিএ জোটের প্রার্থী ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। সেক্ষেত্রে তুষার গান্ধী প্রার্থী মনোনীত হলে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে গান্ধীজির পরিবারের দ্বিতীয় ব্যক্তি হবেন তিনি।
इंडिया जोट शिविरे प्रार्थी निये जल्पना ओर से एक जॉइंट उम्मीदवार हैं इस उपराष्ट्रपति चुनाव के लिए। इन्होंने अभी अभी कहा है कि उपराष्ट्रपति चुनाव एक विचारधारा का टक्कर है, और क्योंकि सुदर्शन रेड्डी जी हमारे स्वाधीनता संग्राम और हमारे संविधान के मूल्यों को प्रतिबिंबित करते हैं, मूल्यों के लिए उन्होंने अपनी सारी जीवन लड़ाई लड़ी है, वो उम्मीदवार बने हैं। और सारे विपक्ष पार्टियों ने सर्वसम्मति से इनका नाम चुना है। मैं खड़गे जी का शुक्रगुजार हूं कि उन्होंने सारे विपक्ष के पार्टियों के ओर से देश को एक विकल्प के रूप में बी सुदर्शन रेड्डी गारू का नाम उपराष्ट्रपति के लिए घोषणा की है। मैं अभी आपको भोजन के लिए आमंत्रित करता हूं। शुक्रिया। बी सुदर्शन रेड्डी उपराष्ट्रपति पदप्रार्थी हलेन इंडिया जोटेर अवसरप्राप्त सुप्रीम कोर्टेर विचारपति बी सुदर्शन रेड्डी के प्रार्थी हिसेबे इंडिया जोटेर सकले सर्वसम्मतिते तार नाम सामने एसेछे बला हलो। Importance of candidate and how important he is already Jairam Ramesh explained. Further, I don't want to say anything. Thank you for all the media people coming, and tomorrow all opposition party members, MPs are meeting in Central Hall 1 o'clock. This is for your kind information. Thank you. उपराष्ट्रपति पदप्रार्थी घोषणा इंडियार बी सुदर्शन रेड्डी के सर्वसम्मतिभावे नाम प्रस्तावित होयेछे। Parties is the phrase he used quite correctly. Just to let you all know, the Aam Aadmi Party is also on board. ज्योतिर्मय कर्मकार आमादेर प्रतिनिधि आमादेर संगे रयेछेन। ज्योतिर्मय, बी सुदर्शन रेड्डिर नाम सर्वसम्मतिक्रमे सामने आना हयेछे, तिनि पदप्रार्थी। এই জায়গায় কতটা কৌশলী, কি পয়েন্টকে সামনে রেখে এই নাম সামনে এলো? দেখো, যে সময় পিপি রাধাকৃষ্ণের নাম ঘোষণা করা হয় সেই সময় থেকে ডিএমকে দাবি ছিল যে তামিল অথবা দক্ষিণ থেকে কাউকে প্রার্থী করা হোক, কারণ তামিল বা দক্ষিণী সেন্টিমেন্টকেই কাজে লাগাতে চাইছে বিজেপি এবং এআইএডিএমকে, এবং সেই দাবিকেই কিন্তু কোথাও মান্যতা দিল ইন্ডিয়া ব্লকের নেতারা। গতকাল থেকেই আমরা যে কথা জানাচ্ছিলাম যে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে, কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল ডিএমকের এই দাবির ওপরে, কারণ তামিলনাড়ু নির্বাচনের কথা মাথায় রাখা হচ্ছে। এবং এক্ষেত্রে বি সুদর্শন রেড্ডি, যিনি প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টে, তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই নামকে সমর্থন করেছেন। তার কারণ তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে দাবি জানাচ্ছিলেন যে একজন অরাজনৈতিক ব্যক্তিকে এক্ষেত্রে প্রার্থী করতে হবে। কংগ্রেস যাতে কোনোভাবেই কংগ্রেসের কাউকে প্রার্থী করার চেষ্টা না করে সে বিষয়টি প্রথম থেকেই নিশ্চিত করতে চাইছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই দাবি কিন্তু এক্ষেত্রে মান্যতা পেল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে যেটা সামনে আসবে তা হচ্ছে বিরোধী ঐক্যের একটি চালচিত্র তুলে ধরা বিহার নির্বাচনের আগে সব থেকে বড় তাগিদ এই মুহূর্তে কংগ্রেস এবং আরজেডি। সেই ছবিটাও কিন্তু উঠে আসছে, কারণ যে ঘোষণা আমরা দেখলাম যে সেই ঘোষণাতে বলা হচ্ছে যে ইন্ডিয়া ব্লকের বাইরে আনুষ্ঠানিকভাবে আম আদমি পার্টি থাকলেও তারা যে সমর্থন করবে বি সুদর্শন রেড্ডিকে সেই বিষয়টি কিন্তু প্রেস কনফারেন্স থেকেই ঘোষণা করে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই সংখ্যার বিচারে ইন্ডিয়া জোট তারা প্রথম থেকেই পিছিয়ে রয়েছে। একেবারে প্রথমেই পরিষ্কার করে বলে দেওয়া ভালো যে তার জেতার সম্ভাবনা কার্যত নেই যদি না কোনোভাবে হিসাব সম্পূর্ণভাবে ওলটপালট হয়ে যায়, কারণ যেহেতু এক্ষেত্রে গোপন ব্যালটে ভোট হয় এবং পার্টির কোনো হুইপ থাকে না। স্বাভাবিকভাবেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিরোধী ঐক্যের চালচিত্র তুলে ধরাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় তাগিদ, যে ইন্ডিয়া ব্লকের সমস্ত পার্টিগুলো একজোট রয়েছে। যখন মার্গারেট আলভা এর আগে প্রার্থী হয়েছিলেন অর্থাৎ জগদীপ ধনখড়ের বিরুদ্ধে, সেই সময় তৃণমূল কংগ্রেস তারা অ্যাবস্টেন করেছিল, তারা ইন্ডিয়া জোটের পাশে দাঁড়ায়নি। তাদের মূল চুক্তি ছিল যে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। স্বাভাবিকভাবে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবার। ধন্যবাদ জ্যোতির্ময়, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন।